আসসালামু আলাইকুম, চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কি আলোচনা করব, আশা করি আপনারা টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন। আজকের ভিডিওতে আমরা মেইনলি দেখার চেষ্টা করব একটা রিসার্চ, যে রিসার্চটা করেছে ক্যাল সিকিউরিটিজ। তো আমরা তাদের রিসার্চটাকে একটু ডিপ ডাইভ করব বা তাদের রিসার্চটা নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। তো এই রিসার্চে তারা বলতেছে যে ডিএসই এক্স ইন্ডেক্স খুব শীঘ্রই বা 18 থেকে 24 মাসের মধ্যে 10,000 ক্রস করবে। তো আমরা মেইনলি তাদের এই রিসার্চে কি রয়েছে সেটাই দেখার চেষ্টা করব, বা কেন তারা বলতেছে যে ডিএসই এক্স ইন্ডেক্স 10,000-এ যেতে পারে নেক্সট 18 থেকে 24 মাসে। এটা নিয়ে আমরা একটু ডিপ ডাইভ আলোচনা করব। তো আলোচনার আগে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে। তো ভিডিও শুরুর আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা আমরা পুরোপুরি ক্যাল সিকিউরিটিজের যেই রিসার্চ ম্যাটেরিয়াল সেটার উপরে বেস করে করতেছি। এইখানে আমাদের কোনো অপিনিয়ন নাই। সো এইটা আসলে ক্যাল সিকিউরিটিজকেই আমরা ফুল ক্রেডিট দিতে চাচ্ছি, এবং তাদের এই রিসার্চ ম্যাটেরিয়াল সেটা দেখে আমাদের কাছে মোটামুটি রিলায়েবল মনে হওয়াতেই আমরা সেটা নিয়ে ভিডিও করতেছি। যাই হোক, আমরা শুরু করতেছি। সো এটা আসলে তাদের যেই রিসার্চ সেটার পার্ট না, এটা আমাদের ভিডিওর থাম্বনেইল। জাস্ট এই ইমেজটা আমরা এক্সট্রা অ্যাড করেছি এই ভিডিওতে বা এই প্রেজেন্টেশনে। সো নেক্সটটার থেকেই আমরা আসলে তাদের যেই রিসার্চ ম্যাটেরিয়াল সেটাতে চলে যাচ্ছি। এই রিসার্চ ম্যাটেরিয়াল বা এই প্রেজেন্টেশনটা আপনি ক্যাল সিকিউরিটিজের ওয়েবসাইটে গেলেই সেখান থেকেই পাবেন। এছাড়া আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে ক্যাল সিকিউরিটিজ লিমিটেডের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে গিয়ে তাদের রিসার্চটা ডাউনলোড করে সেখান থেকে আপনারা আরো ডিটেলস দেখতে পারেন। সো তাদের যে রিসার্চটা, এটার হেডলাইন বা এটার টাইটেল হলো রেডি সেট বাই বাংলাদেশ ইকুইটি স্ট্র্যাটেজি, এবং এটা তারা অগাস্ট 14, 2025-এ করেছে। মানে এই যে লাস্ট যে বৃহস্পতিবার গেল, এই বৃহস্পতিবারে তারা আসলে এই রিসার্চটা পাবলিশ করেছে। তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। তো শুরুতেই যেটা যে এক্সিকিউটিভ সামারিতে তারা বলছে যে ম্যাক্রো টেল উইন্ড আর অ্যালাইন্ড ফর অ্যাসেট প্রাইস অ্যাপ্রিসিয়েশন। তো এখানে মেইনলি আমি জাস্ট খুব ডিটেলসে যাব না, আমি একটু সারমর্ম করে বলি যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে তারা বলতেছে যে ইনফ্লেশন 6.5 to 7.5% নেমে আসবে ডিসেম্বর 2025-এ, এস্টিমেটেড ডেটা। তো এটা যদি হয় সেটা হবে 3 বছরের লো ইনফ্লেশন রেট। আর বাংলাদেশের যে কারেন্সি বা বিডিটির প্রাইস তারা বলতেছে যে 122 থেকে 125 টাকা $1 এগেনস্টে পাওয়া যাবে। সো বিডিটিকে একটু স্টেবল হতে দেখা যাবে, এটাই তারা বলতেছে, যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট স্ট্রেংথটা বেড়েছে এখন। আর 1 বছরের ট্রেজারি বন্ডের ইল্ড তারা বলতেছে এটা ড্রপ করে 8.5 to 9.5%-এ চলে আসবে। দেন জিডিপি গ্রোথও বলতেছে তারা যে 5 to 6% আবার চলে যাবে আর ফিসক্যাল ইয়ার 2026-এ। তো এটা কেন বলতেছে সেটা হলো যে কনজাম্পশন আর ইনভেস্টমেন্ট রিকভার করবে তাই। দেন 2 নম্বরে যেটা, সেটা ইকুইটিজ সেট ফর 88% প্লাস আপসাইড ইন 18 to 20 মান্থস। সো তারা বলতেছে যে ইকুইটি মার্কেট মানে স্টক মার্কেট বা ডিএসইএক্স 88% রিটার্ন দিবে, এবং সেটা নেক্সট 18 থেকে 24 মাসের মধ্যেই। তো তারা এইখানে বললো যে অলরেডি যে রিবাউন্ডটা এটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এটা আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিএসইএক্স ইন্ডেক্সে 1,000-এর মতো আমরা একটা রিবাউন্ড বা 1,000-এর মতো একটা রিটার্ন, 1,000 পয়েন্টের মতো রিটার্ন আমরা দেখেছি। যাই হোক, তো আর্নিংস গ্রোথ তারা বলছে যে এখানে কর্পোরেট আর্নিংস 40% মতো গ্রো করবে 2026 এন্ডের দিকে বা 2026-এ। তো এটা দিয়ে আসলে এস্টিমেশন। আর মাল্টিপল রি রেটিং, সো এখানে মেইনলি বলতেছে যে পি রেশিও, মার্কেটের অ্যাভারেজ পি রেশিও 14-এর আশেপাশে আবার চলে যাবে। দেন ফরেন পুশ, সো মার্কেট কিন্তু ইউএসডির এগেনস্টে 50% চিপার প্রাইসে রয়েছে, এই কারণে তারা বলতেছে যে ফরেন ইনভেস্টর আসবে এবং ফরেন ইনভেস্টররা একটা পুশ দিবে। এই প্রত্যেকটা ডিটেলস কিন্তু আছে, আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। দেন তারা বলতেছে যে ইনস্টিটিউশনাল পুশ, ইনস্টিটিউশন বলতেছে যে এখানে বন্ড থেকে ইকুইটিতে তাদের যে অ্যাসেট অ্যালোকেশন সেটা আস্তে আস্তে নিয়ে যাবে, যেইটাও মার্কেটকে আরো পুশ করবে। আর 3 নম্বরে রয়েছে কি ইকুইটি থিমস। সো এইখানে ব্যাংক আর এনবিএফআই তাদের আসলে মেইনলি তাদের ইনকামটা বাড়বে। তো এই যে গভর্নমেন্ট সিকিউরিটিজের উপরে বেস করে তাদের আসলে ইনকামটা বাড়বে। দেন আসলে এই যে ব্রোকারেজ ইনকামটাও বাড়বে। আর ব্যাংকে যেহেতু আসলে মোটামুটি এখন যে ইন্টারেস্ট রেটটা এটা যেহেতু এখন ফিক্সড নাই, তো ভালো ব্যাংকগুলা কিন্তু তার প্রাইসিংটা সে নিজে নির্ধারণ করতে পারতেছে, এখানেও তার ইনকাম বাড়বে।
আর দেন হাই লেভারেজ প্লেস, সো এখানে যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে তারা অনেক বেশি হাই লেভারেজ নিয়ে থাকে, বাট ইন্টারেস্ট রেট যদি আসলে কমে আসে বা এই যে বরোয়িং কস্ট যদি কমে তাহলে হাই লেভারেজের তারা অ্যাডভান্টেজ পাবে। দেন ডিভিডেন্ড প্লেস, সো তারা বলতেছে যে আসলে প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়ার পরও অ্যাট্রাকটিভ ডিভিডেন্ড ইল্ড আমরা দেখতে পাবো। আর কনজিউমার রিবাউন্ড, সো এখানে ইনফ্লেশন যদি কমে আসে, ইনফ্লেশন কমে আসলে কনজিউমার বা কনজামশনে, প্রোডাক্ট কনজামশনে ডাবল ডিজিট গ্রোথ দেখা যাবে মনে করতেছে তারা বা প্রেডিক্ট করতেছে। তো নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ক্যাল ইজ ওভারওয়েট অন ইকুইটি, সো ওরা আসলে ইকুইটিকে খুব হাইলি এখন রেটিংস করতেছে। আর ডিসিএক্স 10,000-এ যাবে নেক্সট 18 থেকে 24 মাসের মধ্যে। এইটা বলতেছে তারা 2015 আর 2021-এর বুল মার্কেটকে সারপাস করবে, বিকজ 2010-এর যে বুল মার্কেট ছিল তখন কিন্তু 237% রিটার্ন দিয়েছে তার এই যে বটম থেকে। আর দেন 2000 এই যে 15-তে যেই আসলে বুল রানটা ছিল, 15 না আসলে এটা 18-র যে বুল রানটা, তো 18-র বুল রানে 83% একটা মুভমেন্ট ছিল, আর 21-এর বুল রানে 84% ছিল। তো এইবার 2025 বা 26-এর বুল রানে তারা বলতেছে 88% একটা রিটার্ন হয়তো বা পাওয়া যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে তারা ফেব্রুয়ারি 2007 থেকে ইন্ডেক্স দিয়েছে, আর এইবার তারা প্রেডিক্ট করতেছে 10,000-এর ঘরে যাবে। আর 10,000 যদি যায় তাহলে কিন্তু সেটা ডিএসসিএক্স ইন্ডেক্সের জন্য একটা মাইলস্টোন হবে, কারণ এইটা সর্বোচ্চ বা একদম হাইয়েস্ট একটা পজিশন হবে। আর এখানে বলে রাখা ভালো যে 10,000-এ যদি যায় সেটা কিন্তু আসলে একটা কাইন্ড অফ একটা অপরচুনিটি, যেটা আসলে ওয়ান্স ইন এ ডেকেড আসে। সো আপনার 10 বছর 15 বা 20 বছরে একবার হয়তো আসতে পারে, কারণ আমরা দেখেছি যে 10 সালের পরে কিন্তু 10,000-এ আসলে ইন্ডেক্স আর কখনো যায় নাই। যাই হোক, আমরা নেক্সট যদি আসি, এইখানে তারা বলতেছে যে ইনফ্লেশন যখন ফল করবে বা শার্পলি যে ফল করবে, ফল করলে তারা বা ডিএসসিএক্স ইন্ডেক্স আসলে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মার্কেটকে মিরর করতে পারে। তো এই বিষয়ে কিন্তু আমরাও একটা ভিডিও দিয়েছিলাম। আমরা এই ভিডিওতে বা এই যে এই বর্তমান যে ভিডিও, এটাতে আসলে আমাদের মতামত খুব বেশি বলবো না, বাট আমরা আসলে অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম যে পাকিস্তানের মার্কেট কেন ভালো করতেছে, আমাদের মার্কেট কেন ভালো করতেছে না, ওইখানেও কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। আপনারা যারা এখনো দেখেন নাই চাইলে কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। যাই হোক, তো এইখানে আমরা খুব বেশি আমাদের অপিনিয়ন ঢোকানোর চেষ্টা করবো না, আমরা তাদের অপিনিয়নটাকেই জাস্টিফাই করার চেষ্টা করব। তারা বলতেছে যে পাকিস্তান আর শ্রীলঙ্কার মার্কেট এইখানে 150% র্যালি দিয়েছে, তো বাংলাদেশের মার্কেটে হয়তো বা কিছুটা মিরর করতে পারে, এই যে মিরর পাকিস্তান এন্ড শ্রীলঙ্কার 150% র্যালি। তো এইখানে শ্রীলঙ্কায় 214% রিটার্ন পাওয়া গেছে 2 বছরে, যেটা কিন্তু তাদের, আমরা যদি দেখি এখানে ইনফ্লেশন, তো এই যে সাদা লাইনটা এটা ইনফ্লেশনের লাইন, সো ইনফ্লেশন 38%-এ চলে গিয়েছিল, দেন এটা কমতে কমতে কিন্তু অনেক চলে আসে 0%-এ নেমে এখন 3.2%, বাট তার ইন্ডেক্স কিন্তু এখানে খুব ভালো একটা রিটার্ন দেয়। দেন শ্রীলঙ্কাতেও যদি দেখি, শ্রীলঙ্কাতেও ইনফ্লেশন চলে গিয়েছিল 69%, দেন এইটাও কমতে কমতে আসলে নেগেটিভে চলে আসে, আসার পরে এইখানে শ্রীলঙ্কান মার্কেট থেকে 162% রিটার্ন পাওয়া যায় 2 বছরে। তো এইখানে বাংলাদেশের হয়তো এত বেশি ইনফ্লেশন না, 38, 69 এগুলো কিন্তু অনেক হাই নাম্বার, বাট বাংলাদেশের ইনফ্লেশনও যেটা, এটা কিন্তু অলমোস্ট রেকর্ড করা একটা হাই। তো তারা বলতেছে ইনফ্লেশন যদি কমে আসে তাহলে আসলে বাংলাদেশের মার্কেটও একটা ভালো রিটার্ন দেখা যাবে, যেখানে তাদের প্রেডিকশন 88%। তো নেক্সট স্লাইডে আমরা তাদের যেই সিনারিও সেইটা দেখতে পাচ্ছি। তো এখানে 3টা সিনারিও তারা দিয়েছে, যেখানে 1 নম্বরে রয়েছে ম্যাক্রো টেলউইন্ডস। সো এইখানে বলতেছে যে ম্যাক্রো টেলউইন্ডস আসলে অ্যালাইন করতেছে বা ম্যাক্রো টেলউইন্ড আসলে ফেভার করতেছে এখন মার্কেটকে। দেন কর্পোরেট আর্নিংস এটাও রিবাউন্ড করবে বলতেছে, আর মাল্টিপল বা মার্কেটের যে মাল্টিপল বা পি রেশিও যেটা বলি মার্কেটের, এইটাও রিবাউন্ড করবে বা রিরেট করবে বলতেছে আপসাইডের দিকে। তো এই তিনটারই আবার ডিটেলস রয়েছে, তো আমরা প্রথমটাতে আসি। সো প্রথমে ম্যাক্রো টেলউইন্ডস আর অ্যালাইনিং ফেভারেবলি, দেন এইখানে বলতেছে যে আসলে ম্যাক্রো টেলউইন্ডসে এক্সচেঞ্জ রেট স্টেবলাইজ হচ্ছে, ওই যে যেটা আমরা ফার্স্টে বললাম 122 থেকে 25 টাকার মধ্যে ডলার রেট থাকবে, এটা একটা স্টেবল ডলার রেট থাকলে তখন কিন্তু ফরেন ইনভেস্টররা যে কোনো কান্ট্রিতে ইনভেস্ট করতে কনফিডেন্স পায়। আর ইনফ্লেশন যদি কমে যায় এটা আর একটা পজিটিভ পয়েন্ট হবে। দেন ইনফ্লেশন কমলে আসলে ইন্টারেস্ট রেটও কমবে, সো ইন্টারেস্ট রেট কমলে দেন আসলে ইনফ্লেশন যেহেতু কম, সো ডিমান্ডটা আসলে বাড়বে,
হাই ইনফ্লেশনে কিন্তু আসলে খুব বেশি ডিমান্ড থাকে না, কারণ হাই ইনফ্লেশনের সিচুয়েশনে মানুষ আসলে একদম বেসিক নিডগুলাই তারা আসলে ফুলফিল করার চেষ্টা করে। বাট ইনফ্লেশনটা একটু কমে আসলে তাদের হাতে এক্সট্রা মানি থাকলে তখন দেখা যাবে যে অন্যান্য জায়গায়ও বা তাদের বেসিক নিডের পাশাপাশি তারা হয়তো একটু খরচ করার জন্য একটা হেডরুম পাবে। তো এখানে ডিমান্ডটা বাড়বে এটাই এক্সপেক্ট করতেছে। দেন আসলে এই যে বিডিটির কেসে যদি আসি, তো বলতেছে যে বিডিটি বা বাংলাদেশি টাকা আসলে স্টেবল থাকবে, তো 125 থেকে 122 থেকে 125 টাকার মধ্যে স্টেবল থাকবে, এটাই তারা বলতেছে। এবং এটা কি কারণে বলতেছে? অ্যাজ বোথ কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্টস আর এক্সপেক্টেড টু টার্ন পজিটিভ। তো তারা প্রেডিক্ট করতেছে যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আর ব্যালেন্স অফ পেমেন্টস, তো বিওপি, এই জিনিসগুলো আসলে পজিটিভ হবে। যেহেতু ফিসক্যাল ইয়ার 2024 এ নেগেটিভ ছিল, বাট তারা এক্সপেক্ট করতেছে 2025 এন্ড 2026 এ পজিটিভ হবে। তো তাদের ফোরকাস্ট অনুসারে যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট এন্ড ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ হবে, সো বিডিটিও আসলে স্টেবল থাকবে, যেটা কিন্তু অলরেডি আমরা দেখতেছি যে বিডিটি কে স্টেবল রাখার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু ইভেন মার্কেট থেকে ডলার কিনে নিচ্ছে, আবার প্রয়োজন হলে মার্কেটে ডলার সাপ্লাই দিচ্ছে, যদিও খুব বেশি সাপ্লাই এখনো দেয় নাই, বাট মার্কেট থেকে বেশ পরিমাণ ডলার কিনে নিচ্ছে। তো বাংলাদেশ ব্যাংকের বা গভর্নমেন্টের যদি আসলে এখানে ব্যালেন্স অফ পেমেন্টটা পজিটিভ থাকে, তারা কিন্তু ডলার কিনে নিতে পারবে। তারপর এইখানে ইনফ্লেশন টু হিট এ 3 ইয়ার লো, সো তারা যেটা এক্সপেক্ট করতেছে 6.5 থেকে 7.5%-এ আসবে ডিসেম্বরের দিকে, মানে এই বছরের ডিসেম্বরে। এটা হবে 3 বছরের লো। সো এটা যদি আসলে কমে আসে, কমে আসলে তখন কিন্তু আসলে এই যে এইখানে তারা তাদের প্রেডিকশনটা দিয়েছে ক্যালস ফোরকাস্ট, দেন এইখানে আসলে হাই বেজ ইফেক্ট, তো এইখানে মান্থ ইনফ্লেশনটা দেওয়া আছে, এইটা তাদের প্রেডিকশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইনফ্লেশনটা হয়তো বা কমে আসবে, এটাই তাদের প্রেডিকশন। দেন ইন্টারেস্ট রেট ফল করবে, সিঙ্গেল ডিজিটে চলে আসবে, এটা বলতেছে। এটার রিজন কি? তারা বলতেছে যে 1 বছরের টি বিলের রেট 8.5 থেকে 9.5%-এ চলে আসবে ডিসেম্বরের মধ্যেই, এই বছরের ডিসেম্বরের মধ্যেই। কারণ 1 বছরের ট্রেজারি বন্ডের ইল্ডে এইখানে তারা এই যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ আর ইনফ্লেশন, সো এই যে অ্যাকচুয়াল যেই ইনফ্লেশন, সেইটাকে তারা এখানে ইন্ডিকেট করতেছে। আর রিয়েল ইন্টারেস্ট রেটও ইনফ্লেশন অ্যাডজাস্টেড ইন্টারেস্ট রেট উইল রিচ ডিকেড হাই। তো এইখানে তারা এক্সপেক্ট করতেছে যে নেক্সট বা এই বছরের ডিসেম্বরের মধ্যে 8.5 থেকে 9.5%-এ চলে আসবে। দেন 50 বিপ তারা আসলে পলিসি রেটে কাট এক্সপেক্ট করতেছে ডিসেম্বরের মধ্যেই, কারণ এইখানে তারা ডক্টর আসানিস মনসুর, যিনি গভর্নর হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের, ওনার একটা কোটেশন দিয়েছে। তো এইটাতে উনি বলতেছে যে আসলে রিয়েল ইন্টারেস্ট রেটকে 3%-এর উপরে বা 3% উনি রাখতে চায়। সো সেটা করার জন্য যেটা করতে হবে, বর্তমানে যেহেতু আসলে পলিসি রেট রয়েছে 10%-এ, তার মানে আসলে ইনফ্লেশন যদি 7%-এ আসে, 7%-এ আসলেই কিন্তু আসলে তাহলে এই যে 7+3 তাহলে 10%-এ থাকবে। বাট তারা যেহেতু এক্সপেক্ট করতেছে যে ইনফ্লেশন রেটটা 6.5-এ আসতে পারে, এই ক্ষেত্রে আসলে রিয়েল ইন্টারেস্ট রেট যদি 3%-এ রাখতে হয়, তাহলে কিন্তু আসলে এইখানে 9.5-এ নিয়ে আসতে হবে। তো এই জন্যই তারা এক্সপেক্ট করতেছে যে বাংলাদেশ ব্যাংকের যে পলিসি রেট রয়েছে সেটাতে 50 বিপস কমবে, সেটা তারা এক্সপেক্ট করতেছে, যেহেতু আসলে ইনফ্লেশন 6.5-এ আসবে বলে তারা এক্সপেক্ট করতেছে। নেক্সট তারা বলতেছে যে রিবাউন্ড ফ্রম ফিসক্যাল ইয়ার 2025 লোজ। তো জিডিপি গ্রোথ আসলে বর্তমানে অনেক লোতে রয়েছে, এবং এইখান থেকে তারা 5-6%-এ আবার চলে আসবে বলে এক্সপেক্ট করতেছে। যেখানে আমরা যদি আসলে রিয়াল জিডিপি গ্রোথের কন্ট্রিবিউশন দেখি, আমরা দেখতে পাচ্ছি আসলে কনজাম্পশন, যেটা কনজাম্পশনে কিন্তু রিয়াল জিডিপিতে ভালো কন্ট্রিবিউট করে। সো এখন যেহেতু কনজাম্পশন কমে এসেছে, বাট ইনফ্লেশন যদি আবার কমে যায়, কমে গেলে কনজাম্পশন যদি বাড়ে, তো এখানে যে দেখতেই পাচ্ছেন যে কনজাম্পশন 2 থেকে 3% করেছে, দেন এরপরের ইয়ারে 3 থেকে 4.5% করে তারা 5-6 বা 5-7%-এর মতো প্রেডিক্ট করতেছে। তো কনজাম্পশন বাড়লে জিডিপি গ্রোথ বা জিডিপি আবার আগের জায়গায় আসবে, এটা তারা এক্সপেক্ট করতেছে। তো এটা হলো প্রত্যেকটা পয়েন্ট যে তারা বলেছে, প্রত্যেকটা পয়েন্টেরই একটা করে আবার এটা যে রিসার্চ ব্যাকড, সেটা তারা দেখানোর চেষ্টা করেছে, বা কিসের উপরে বেস করে তারা এই অ্যাজাম্পশন গুলা বলতেছিল সেটা জাস্ট এখানে দেখিয়েছে। এবার আমরা 2 নম্বরে যদি আসি, 2 নম্বরে হলো কর্পোরেট আর্নিংস উইল রিবাউন্ড। সো এইখানেও তারা 4টা পয়েন্ট দিয়েছে, যেটা হলো ফলিং ইনফ্লেশন, টাইপ
ভলিউম গ্রোথ, ভলিউম মিনস আসলে সেলস বাড়াবে, যেই রেভিনিউ গুলা বাড়বে হয়তো কোম্পানিগুলার। দেন লোয়ার কমোডিটি প্রাইস অ্যান্ড স্টেবল ফরেন এক্সচেঞ্জ উইল ইনক্রিজ মার্জিন। তো তাদের আসলে মার্জিনগুলো বাড়বে, গ্রস প্রফিট মার্জিনটা বাড়বে, এটা তারা এক্সপেক্ট করতেছে যদি কমোডিটি প্রাইস কমে আর ফরেন এক্সচেঞ্জ যদি আসলে স্টেবল থাকে। দেন টপ লাইন গ্রোথ উইল আউটপেস অপারেটিং কস্ট। তো টপ লাইন গ্রোথও বাড়বে আর অপারেটিং কস্ট তো মোটামুটি আসলে ফিক্স থাকবে। এটা কেন একটু পরে আসতেছে, যাই হোক। তো ফিক্স থাকলে তখন আসলে টপ লাইন গ্রোথ বলতেছে যে অপারেটিং কস্টকে আউটপেস করবে। দেন লোয়ার ইন্টারেস্ট রেট উইল রিডিউস ফাইন্যান্স কস্ট। তো আসলে যে ফাইন্যান্স কস্টটা রয়েছে এটা আসলে কমে আসবে, কারণ ইন্টারেস্ট রেট কমে যাবে তখন তো দিনে। তো এই প্রত্যেকটার আবার তারা এখানে প্রত্যেকটা ডেটা দিয়েছে। সো এই যে এখানে বলতেছে যে শুরুতেই যেটা, যে আর্নিংস আর পোয়েস্ট ফর এ পটেনশিয়াল 40% রিবাউন্ড ড্রিভেন বাই এ রিকভারি ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস সেক্টর। এখানে তারা কর্পোরেট আর্নিংস দিয়েছে আর ইয়ার অন ইয়ার গ্রোথটা দিয়েছে। সো আর্নিংস আর ইয়ার অন ইয়ার চেঞ্জেস। তো আর্নিংসটা তারা এক্সপেক্ট করতেছে জুন 2026 পর্যন্ত মোটামুটি বাড়বে, দেন হয়তোবা একটা জায়গায় স্টেবল হবে বা একটু কমলেও তারপর থেকে হয়তোবা কমবে। তারপর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস কোম্পানি আর্নিংস উইল রিবাউন্ড অন ভলিউম মার্জিন গেইনস অ্যান্ড লোয়ার ফাইন্যান্স কস্ট। তো এইখানে এই যে বর্তমানে যে নেট প্রফিট এইটা অ্যাড করেছে। দেন ইনফ্লেশন যেহেতু কমবে, ইনফ্লেশন কমার কারণে সেলস বাড়বে। তো ইনফ্লেশন যদি 5.5%-এ আসে, সেলস 16% বাড়বে বলে তারা প্রেডিক্ট করতেছে। তো সেলস বাড়লে যে প্রফিটটা এটা তারা অ্যাড করতেছে। দেন কমোডিটির প্রাইস যদি কমে আর ফরেন এক্সচেঞ্জ বা ইউএসডিটি রেট যদি আসলে স্টেবল থাকে, স্টেবল থাকলে এখানে গ্রোস মার্জিন 230 বিপস বাড়বে বলে তারা এক্সপেক্ট করতেছে। তো 230 বিপস বাড়লে সেইখান থেকে কেমন প্রফিট আসবে সেইটা তারা এখানে অ্যাড করতেছে। দেন এইখানে সেলস ভলিউম যেহেতু বাড়বে, সেলস ভলিউম বাড়ার কারণে তাদের অপারেটিং এক্সপেন্সটা আসলে বা অপারেটিং এক্সপেন্স তো মোটামুটি ফিক্স থাকবে, কারণ সেলস ভলিউম যদি বাড়ে কোনো কোম্পানিতে আসলে দুইটা সিইও লাগবে না সেজন্য। তো সিইও একজনই থাকবে বা ম্যানেজার একজনই থাকবে। হ্যাঁ, কিছু এমপ্লয়ি হয়তো বাড়বে, বাট ওই তুলনায় সেলস ভলিউম বাড়ার তুলনায় আসলে তো অপারেটিং এক্সপেন্স ওইভাবে প্রপোর্শনেটলি বাড়বে না। তো এই কারণে তারা বলতেছে যে অপারেটিং এক্সপেন্স টু সেলস এ নেগেটিভ 72 বিপস হবে, বা অপারেটিং এক্সপেন্স টু সেলস রেটটা কমে আসবে, কারণ অপারেটিং এক্সপেন্স অত বেশি বাড়বে না, বাট সেলসটা তার চেয়ে বেশি বাড়বে। তো এইখানে ওই হিসাবে সেলস ভলিউম বাড়ার কারণে ওভারঅল অপারেটিং এক্সপেন্সে তাদের কিছু সেভ হবে। দেন এইখানে তারা এক্সপেক্ট করতেছে -72 বিপস, এইখানে একটা প্রফিট অ্যাড করেছে। আর ফাইনালি এই যে লেন্ডিং রেট যেহেতু আসলে কমে আসবে, সো ফাইন্যান্স এক্সপেন্সও 22%-এর মতো কমবে বলে তারা এক্সপেক্ট করতেছে। সব মিলে এই প্রফিটগুলো অ্যাড করে তারা এইখানে একটা প্রেডিকশন দাঁড় করিয়েছে, যেটা হলো বর্তমানের যেই প্রফিটটা রয়েছে, নেট প্রফিটটা রয়েছে, এটার চাইতে 41%-এর মতো একটা গেইন হয়তো বা দেখা যাবে 2026 সালের দিকে। সো এটা তারা 48টা বড় বা লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস কোম্পানির আর্নিংস ডেটার অনুসারে এই যে প্রেডিকশনটা বা এই রিসার্চটা তারা করেছে, যেইখানে তারা ব্যাংক, এনবিএফআই আর জেনারেল ইন্স্যুরেন্স এগুলাকে তারা বাদ রেখেছে। নেক্সট স্লাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে ভলিউম রিবাউন্ড অ্যাহেড। সো এখানে তারা বলতেছে যে রেভিনিউ গ্রোথ 16%, যেটা আমরা আগের স্লাইডেই দেখলাম। 16% রেভিনিউ গ্রোথ তারা এক্সপেক্ট করতেছে। এইটা কারণ হলো ইনফ্লেশন 5.5%-এ চলে আসবে, বা 5.5 to 6.5%-এ আসবে। সো এইখানে এই যে ভলিউম 10%-এ বাড়বে যদি, বা 10% বাড়বে যদি ইনফ্লেশনটা কমে আসে, এটা তারা এক্সপেক্ট করতেছে। দেন কর্পোরেট রেভিনিউ গ্রোথও বাড়বে। এইটা তারা হিস্ট্রিক্যালি একটা কর্পোরেট রেভিনিউ গ্রোথ ভার্সেস ইনফ্লেশনের একটা ডেটা দিয়েছে, ডেটা দিয়ে দেখানোর চেষ্টা করেছে। এখানে মেইনলি বলতেছে যে হিস্ট্রিক্যালি রেভিনিউ গ্রোথ হ্যাজ রিমেন্ড স্ট্রং হোয়েন এভার ইনফ্লেশন স্টেড বিলো 7%। 7%-এর নিচে যখনই ইনফ্লেশন রেট থাকে তখন রেভিনিউ গ্রোথটা বেশ স্ট্রং থাকে, এটাই তারা বলতেছে রিসার্চের উপরে বেস করে। দেন মার্জিন এক্সপানশন হবে বা গ্রস মার্জিনটা বাড়বে, এটা তারা বলতেছে কারণ হলো গ্লোবাল কমোডিটি প্রাইস কমবে বা কমতেছে, আর বাংলাদেশে বা বিডিটি যেহেতু একটু স্টেবল হচ্ছে, সো এই কারণে ইম্পোর্ট কস্টটা কমে আসবে। ইম্পোর্ট কস্ট কমে আসলে গ্রস প্রফিট মার্জিনটা বাড়বে, বা কস্ট অফ গুডস সোল্ড যেটা সেটা কমে আসবে বলেই তারা এক্সপেক্ট করতেছে। তো এই কারণে এখানে একটা প্রফিট আসবে। সো এই যে 230 বেস তারা মার্জিন এক্সপানশন এক্সপেক্ট করতেছে।
দেন আসলে অপারেটিং লেভারেজে তারা বলতেছে যে অপারেটিং এক্সপেন্স যেটা, এটা গ্রোথটা সেলসের গ্রোথের চাইতে স্লো থাকবে। দ্যাট মিনস আসলে অপারেটিং এক্সপেন্সটা খুব বেশি বাড়বে না, বাট সেলসটা যেহেতু বাড়বে, তো এইখানে তারা এই যে অপারেটিং এক্সপেন্স টু সেলস ভার্সেস ইনফ্লেশনের একটা ডেটা দেখিয়েছে। ইনফ্লেশন কমে আসলে কিন্তু অপারেটিং এক্সপেন্সের বা অপারেটিং এক্সপেন্স টু সেলসের যেই ডেটা, এটাও কমে আসে। প্লাস তারা এক্সপেক্ট করতেছে বা প্রেডিক্ট করতেছে যে সামনে এটা আরো কমে আসবে। সো দেন তারা আসলে ফাইন্যান্সিয়াল লেভারেজ, যেটা অলরেডি বলতেছিলাম যে এই শর্ট টার্ম ডেট যেহেতু বা যেগুলো আছে এইগুলার কস্টিং যেহেতু কমে আসবে, সো এখানে কিন্তু কোম্পানিগুলোর আসলে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স কমে আসবে। তো মেইনলি এখানে তারা দেখিয়েছে এই যে আর্নিংস ইনক্রিজ ইফ ইন্টারেস্ট এক্সপেন্স ফলস বাই 1.5%। সো মাত্র 1.5% ইন্টারেস্ট এক্সপেন্স যদি কমলেই তারা এখানে দেখাচ্ছে যে বর্তমানে আর্নিংস যদি 41,000 থাকে, সেটা কিন্তু 5,128-এর মতো হবে। তো আর্নিংস কিন্তু 12.4%-এর মতো ইনক্রিজ করবে যদি বরোয়িং কস্ট 1.5% কমে। সো এখানে হিউজ একটা চেঞ্জ দেখা যাবে বলে তারা এক্সপেক্ট করতেছে। আর এখানে কিছু কোম্পানির বা লিস্টেড কোম্পানির বরোয়িং কস্ট ভার্সেস শর্ট টার্ম ডেট, তাদের টোটাল অ্যাসেটের কি পরিমাণ শর্ট টার্ম ডেট রয়েছে সেটা এখানে দেখিয়েছে। সো এসিআইতে আমরা হিউজ শর্ট টার্ম ডেট দেখতে পাচ্ছি। আর কমের দিকে কিন্তু আমরা বেক্সিমকো ফার্মা, তারপরে যে ইউনিক হোটেল, তারপর সামিট পাওয়ার, ইপিজিএল, এগুলা দেখতে পাচ্ছি, ব্যাড বিসি। আর ফাইন্যান্স এক্সপেন্সের এই ডটগুলো ফাইন্যান্স এক্সপেন্সে দেখা যাচ্ছে। ফাইন্যান্স এক্সপেন্সটা কমে আসবে বলেই তারা এক্সপেক্ট করতেছে। বিশেষ করে এই যে এসিআই এর মতো যাদের আসলে শর্ট টার্ম ডেট যেটা এটা অনেক হাই, তাদের হয়তো ফাইন্যান্স অনেকটাই কমে আসবে। যাই হোক, সো নেক্সট যদি আমরা দেখি যে মার্কেট মাল্টিপল, তারা বলতেছে আবার এভারেজ যেটা ছিল 14-এর আশেপাশে যাবে, বা 14 ক্রস করবে, বা 14-এর আশেপাশেই যাবে আসলে। যাই হোক, তো ইকুইটিজ উইল বেনিফিট ফ্রম ইনফ্লো অফ ফান্ডস ফ্রম আদার অ্যাসেট ক্লাস। সো আদার অ্যাসেট ক্লাস থেকে এখন ইকুইটিজে ফান্ড ফ্লো করবে, এই কারণে ইকুইটিজ এখান থেকে একটা বেনিফিট পাবে। আর ইনভেস্টর সেন্টিমেন্ট উইল ইমপ্রুভ উইথ মোর ক্ল্যারিটি অন ইলেকশনস অ্যান্ড ইলেক্টেড গভর্নমেন্ট। তো যেহেতু সামনে ইলেকশন রয়েছে বা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, ইনভেস্টররা এখানে একটা ভালো বা একটা পজিটিভ সেন্টিমেন্ট দেখাবে বলে তারা এক্সপেক্ট করতেছে। আর ইনস্টিটিউশনাল অ্যান্ড ফরেন ইনভেস্টর পার্টিসিপেশন উইল ইনক্রিজ। সো ইনস্টিটিউশনাল আর ফরেন ইনভেস্টরদের পার্টিসিপেশন বাড়বে। তো এই তিনটারও তারা ব্রেকডাউন করেছে। সো ফার্স্টে যদি আমরা আসি, যে মার্কেট মাল্টিপল বা পি রেশিও যেটা, এইটা তারা এক্সপেক্ট করতেছে আবার 14-এর আশেপাশে আসবে। তো এই যে অ্যাভারেজ যদি দেখি আমরা ডিসেম্বর 2013 থেকে, তো অ্যাভারেজ কিন্তু 14-এর মতোই ছিল, কম বেশি। তো এটা আবার 14-এর আশেপাশেই আসবে বলে তারা এক্সপেক্ট করতেছে ডিসেম্বর 2026-এর মধ্যে। আর দেন আসলে ফলিং রেটস, সো এখানে ইন্টারেস্ট রেট যেহেতু কমে যাবে, কমে গেলে কিন্তু আসলে এই যে ইন্টারেস্ট রেট এখানে দেখাচ্ছে যে ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে, ডিএসইএক্স ইন্ডেক্স বাড়তেছে, ইন্টারেস্ট রেট বাড়তেছে, ডিএসইএক্স ইন্ডেক্স কমতেছে। তো এখানে এই যে দেখাই যাচ্ছে তারা কিন্তু প্রত্যেকটা পার্ট, এইখানে আমরাও আসলে এরকম ডেটা আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি। তো এখানে এই রিসার্চ বেসড ডেটাটা দেখে, যেখানে আসলে 2009 থেকে ডেটা আছে, যদিও আমরা আসলে আপনাদেরকে 13-14 সাল থেকে ডেটা দেখাই। তো এইখানে ওভারঅল তারা দেখাচ্ছে যে ইন্টারেস্ট রেট কমলে ডিএসইএক্স ইন্ডেক্স বাড়ে। সো এটাই তারা এক্সপেক্ট করতেছে যে নেক্সট আসলে ইন্টারেস্ট রেট কমবে, ডিএসইএক্স ইন্ডেক্স বাড়বে, এবং সেটা অ্যাভারেজ 14 এর আশেপাশে যাবে। তো নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে ফরেন পুশ। তো তারা বলতেছে ফরেন ইনভেস্টররা একটা পুশ করবে মার্কেটে। এটা কেন? মার্কেট 50% চিপার ইন ইউএসডি। সো ইউএসডি তে 50% চিপার। এখানে ইউএসডি অ্যাডজাস্টেড মার্কেট ক্যাপ দেখাচ্ছে, যেটা সেপ্টেম্বর 2021-এ ছিল 63.4 বিলিয়ন, আর বর্তমানে সেটা চলে এসেছে 30 বিলিয়নের আশেপাশে। তো 63 থেকে 30 বোঝাই যাচ্ছে এখানে 50%-এর মতো একটা আপসাইড রয়েছে ইউএসডির এগেনস্টে, বা ইউএসডিতে যদি আমরা মার্কেট ক্যাপ হিসাব করি। তো এখন 2021-এর লেভেলে যদি যায় তাহলে কিন্তু 109% আপসাইড রয়েছে, তারা এটা বলতেছে। আচ্ছা, আগের তুলনায় 50% চিপার, বাট এটা যদি আবার আগের জায়গায় যায় তাহলে কিন্তু 100% রিটার্নেরও একটা সম্ভাবনা রয়েছে। দেন ফরেন ওনারশিপ, এইখানে ফরেন ওনারশিপ কিন্তু দেখাচ্ছে তারা ডিসেম্বর 2023 থেকে ফরেন ওনারশিপ একটু স্টেবল হওয়া শুরু করলো, প্লাস ইনক্রিজ করা শুরু করলো। তার আগে কিন্তু ফরেন ওনারশিপ কমতেছিল, ফরেন পার্টিসিপেশন হ্যাজ স্টার্টেড টু পিক আপ। সো এখান থেকে আসলে ফরেন পার্টিসিপেশন বাড়তেছে। নেক্সট আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল ক্ল্যারিটি,
তো এখানে ইলেকশনের পরে পলিটিক্যাল ক্ল্যারিটি মার্কেটে কনফিডেন্স বাড়াবে বলে তারা এক্সপেক্ট করতেছে। এই যে এখানে 2008-এর ইলেকশনের পর থেকে একটা ডেটা দিয়েছে। তো 2008-এর ইলেকশনের পর থেকে দেখা যাচ্ছে যে মার্কেট খুব ভালো একটা মুভমেন্ট দিয়েছে, যেটা কিন্তু 2010 সালের যে বুল রান বা বুল মার্কেট ওইটা নিয়ে এসেছে। দেন 2014-র যে ইলেকশন, 14-র ইলেকশনের পরও আমরা কিন্তু একটা বুল রান দেখতে পাচ্ছি। সো ওভারঅল তারা এক্সপেক্ট করতেছে এবারও ইলেকশনের পরে ভালো একটা মুভমেন্ট দেখা যাবে। আর এইখানে তারা ওভারঅল যে 88% রিটার্নের কথা বলতেছে, সেটা কিভাবে এসেছে সেটাই দেখিয়েছে। আর্নিংস গ্রোথ তারা 40% এক্সপেক্ট করতেছে। আর পি রেশিও যদি 14-এ যায় তাহলে বর্তমান পি থেকে 10.4 থেকে সেটা 34% বাড়তে হবে। সো এই দুইটাকে তারা ক্যালকুলেট করে 88% রিটার্ন এক্সপেক্ট করতেছে। দেন এইখানে কি ইকুইটি থিম, সো ইকুইটি থিমগুলোর মধ্যে তারা ফার্স্টে ব্যাংক এনবিএফআই সেক্টর কনসলিডেশনের কথা বলতেছে, দেন আন্ডারভ্যালুড অ্যাসেট রিচ স্টকসের কথা বলতেছে, আর লোন রিপ্রাইসিং উইথ ফলিং রেটস, হাই ডিভিডেন্ড প্লেস আর কনজাম্পশন রিওয়ার্ড। সো এই পাঁচটা তারা মনে করতেছে যে এইগুলা আসলে কি ফিচার বা কি থিম যেটা হয়তো ইকুইটি মার্কেটকে আরো সামনের দিকে নিয়ে যাবে। তো এর মধ্যে যদি আমরা আসি শুরু বা 1 নাম্বার পয়েন্টটাতে, সেখানে স্ট্রং ব্যাংক অফার কম্পেলিং ভ্যালু বিলো এনএভি। তো এনএভির চাইতেও কম ভ্যালুতে ব্যাংকগুলো পাওয়া যাচ্ছে এমনটাই তারা বলতেছে। এখানে ব্যাংক প্রাইস ভার্সেস এনএভি দেখাচ্ছে। তো প্রাইস ভার্সেস এনএভিতে দেখা যাচ্ছে যে আসলে ব্র্যাক ব্যাংক 1x এর মতো রয়েছে, বাট অনেকগুলাই কিন্তু 1x এর নিচে রয়েছে। আর এইখানে আরওই, সো রিটার্ন অন ইকুইটি কিন্তু বেশ হাই কয়েকটা ব্যাংকের, যেগুলো তারা মার্ক করে দিয়েছে, যেমন ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল। সো এইগুলার আরওই বেশ হাই, বাট এনএভির চাইতে কম রয়েছে, বা প্রাইস টু এনএভির রেশিও 1x এর নিচে রয়েছে। দেন আমরা যদি দেখি যে সিলেক্টেড এনবিএফআই আর অ্যাট্রাকটিভলি প্রাইসড 57% বিলো হিস্ট্রিক্যাল পিভি বা প্রাইস টু বুক ভ্যালু with government securities gains, brokerage growth and sector consolidation set to boost earnings. তো এখানে সিলেক্টেড এনবিএফআই প্রাইস ভার্সেস এনএভি দেখাচ্ছে। তো এটা কিন্তু অনেক কম অবস্থায় রয়েছে বর্তমানে, 0.7x এ এসে এখন বর্তমানে 0.9x এ রয়েছে। সো এটা ওভারঅল তারা নর্মাল রেঞ্জ হিসাবে মেবি এখানে দেখাচ্ছে 2x থেকে 4.2x বা 2.1x থেকে 4.2x, এটা নর্মাল রেঞ্জ হিসাবে দেখাচ্ছে। এটা যদি এই জায়গায়ও আসে বেশ ভালো একটা রিটার্ন দিবে। এছাড়াও স্ট্রং এনবিএফআই যেগুলো রয়েছে এইগুলার এনপিএল আই থিঙ্ক এটা নন পারফর্মিং লোন, তো নন পারফর্মিং লোনের রেশিও দেখাচ্ছে লঙ্কা বাংলার এই সেক্টর এভারেজ কিন্তু, আচ্ছা ওভারঅল সেক্টর এভারেজ রয়েছে 33%। তো এখানে লঙ্কা বাংলার সেক্টরের চেয়ে অনেক কম, 7%, আইপিডিসি 5.8%, আইডিএলসি 4.7%, ডিবিএইচ 1%। তো সেক্টর এভারেজ কিন্তু 33% এনপিএল বা নন পারফর্মিং লোন, বাট লঙ্কা বাংলা সহ কয়েকটা ভালো এনবিএফআই এর কিন্তু অনেক কম রয়েছে। তো এইগুলাতে ভালো একটা রিটার্ন দিবে বলেই তারা এক্সপেক্ট করতেছে। তো হাই শর্ট টার্ম ডেট যাদের রয়েছে, যেমন এসিআই, রানার অটো, জিপিএস ইস্পাত, অ্যাপেক্স ফুড আর এন পলিমার, এগুলাকে তারা মার্ক করেছে। আর এখানে প্রাইস ভার্সেস স্ন্যাপ দেখাচ্ছে। প্রাইস ভার্সেস স্ন্যাপের মধ্যেও এইগুলা মোটামুটি এই যে লো এর দিকেই রয়েছে, জিপিএস ইস্পাত আর রানার অটো। তো এইগুলার থেকে তারা এক্সপেক্ট করছে এই কোম্পানিগুলোও হয়তো ভালো একটা রিটার্ন দিবে। এইখানে আসলে কোনো বাই সেল ইন্ডিকেশন দিচ্ছে না, জাস্ট মার্কেটের একটা রিসার্চ তারা দেখাচ্ছে। তো এইটা দেখে কেউ কোনো স্টকে ঝাঁপিয়ে পড়ার কোনো উচিত হবে না বলেই আমরা মনে করতেছি। যাই হোক, এইখানে তারা আবার একটা ফুটনোট অ্যাড করেছে, যেটা সিঙ্গারবিডি অ্যান্ড ইউনিক এইচআরএল হ্যাভ ভেরি হাই লেভারেজ বাট দেয়ার ডিটিএল কুডন্ট বি ক্যালকুলেটেড অ্যাট ফাইন্যান্স এক্সপেন্সেস এক্সিড ইবিআইটি। দেন হাই ডিভিডেন্ড পে, সো এখানে হাই ডিভিডেন্ড পে করে এরকম কয়েকটা কোম্পানি নিয়েছে। সো এই গ্রাফে রয়েছে ডিভিডেন্ড ইল্ড আর এই উপরে রয়েছে পি মাল্টিপল। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভালো বা হাই ডিভিডেন্ড ইল্ড রয়েছে এরকম কোম্পানিগুলোর মধ্যে। এই যে একটা তারা মোটামুটি ঘর করে দিয়েছে যেগুলা বেটার, পিতেও যেগুলো আসলে 20x এর নিচে রয়েছে, আর ডিভিডেন্ড ইল্ড 6% থেকে তার বেশি রয়েছে। আর কনজিউমার রিবাউন্ড অ্যাহেড, সো এটা যেটা বললাম অলরেডি, ইনফ্লেশন কমে আসলে ভলিউম সেলস বাড়ে, এটাই এখানে দেখা যাচ্ছে। তারা সামনে যেহেতু ইনফ্লেশন কমে আসবে, তারা এক্সপেক্ট করতেছে আসলে ভলিউম বাড়বে বা কোম্পানিগুলোর রেভিনিউ বাড়বে বা সেলস বাড়বে মেইনলি। তো
এবার নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেজর লিস্টেড কনজিউমার কোম্পানি আর ট্রেডিং এট অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন। সো জিপির পি বলতে তারা 12.2 তে রয়েছে, আর এইখানে রবির পি রয়েছে 18.8, আর ব্যাড বিসির পি যেটা রয়েছে এটা তারা এক্সপেক্ট করতেছে জুন 2026 পর্যন্ত একটু কমে আসবে পি, রবিটা একটু স্টেবল থাকবে, মেরিকো একটু বেড়ে দেন হয়তো বা স্টেবল হবে 16x এর মতো। আর অ্যাভারেজ যদি দেখি অ্যাভারেজ কিন্তু 20-র আশেপাশে ছিল, জিপিরও কিন্তু অ্যাভারেজ বেশ হাই, সো এখানে হয়তো একটা আপসেট পাওয়া যেতে পারে। আবার ব্যাড বিসিতে তারা এক্সপেক্ট হয়তো বা সামনের দিনগুলোতে একটু কমে আসতে পারে। নেক্সট স্লাইডে যে মেজর রিস্ক টু আর আউটলুক, সো তারা যে আউটলুক দিয়েছে এটাতে কি কি রিস্ক তারা দেখতেছে। তো প্রথমত 1 নম্বরে পলিটিক্যাল আনরেস্ট। সো কোনো কারণে যদি আসলে ইলেকশন ডিলে করে অথবা পলিটিক্যাল আনরেস্ট হয়, এটার কারণে তাদের রিসার্চ এফেক্ট করতে পারে, বা রিসার্চে তখন সময় বা ডেটা যে কোনো কিছু চেঞ্জ হতে পারে। দেন ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট, তো কোনো গ্লোবাল কনফ্লিক্ট যদি লাগে, কোনো দেশের মধ্যে আবার যুদ্ধ লাগে বা যে কোনো কিছু, যে কারণে কিন্তু আসলে কমোডিটি প্রাইস বেড়ে যেতে পারে, এছাড়াও সেন্টিমেন্টও চেঞ্জ হয়ে যেতে পারে। তো এইরকম যদি কোনো ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট হয় তাহলে তাদের এই রিসার্চটা এটাতে, বা এই জিনিসটা বা ইন্টারন্যাশনাল কনফ্লিক্টটা তাদের রিসার্চে একটা বড় রিস্ক হিসাবে আসবে। দেন স্পিল ওভার রিস্ক, সো এখানে ইউএসএ যদি আসলে রিসেশন হয়, এই যে তারা যেই ট্যারিফটা ইম্পোজ করলো, সো ইম্পোজ করার কারণে যদি তাদের আসলে রিসেশন হয়, রিসেশন হওয়ার ফলে যেটা হবে গ্লোবাল ইকোনমিতেও কিন্তু আসলে একটা ফ্রাস্ট্রেশন দেখা যেতে পারে। তো এটাও তাদের যেই আউটলুক এটার জন্য একটা রিস্ক হিসাবে তারা কাউন্ট করতেছে। দেন নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে মার্কেটের একটা ডেটা দিয়েছে। তো মেইনলি এখানে একটা সাবধানতাও বলা যায়, তারা বলতেছে সেটা হলো যে ইন বুল মার্কেট 10-20% পুল ব্যাকস আর পসিবল, বাট ওভারঅল ট্রেন্ড ইজ আপট্রেন্ড। তো এই যে আমরা বুল মার্কেটে 2015 থেকে যে বুল মার্কেটটা শুরু হয়েছে 18তে শেষ হয়েছে, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট উঠতেছে, দেন 10-20%-এর একটা পুল ব্যাক দেখা গিয়েছে, তারপর কিন্তু আবার মার্কেট উঠেছে। তো আবার যদি আমরা 2020-এর মার্কেট দেখি, এখানেও কিন্তু -5.4% পুল ব্যাক দিয়েছে, আর এই জায়গায় আসলে 10.8% পুলব্যাক দিয়ে মার্কেট কিন্তু এরপরে আবার অনেকটুকু উঠে গিয়েছে। তো এই ছোট ছোট পুলব্যাক গুলাতে ভয় না পেয়ে ওভারঅল মার্কেট আপট্রেন্ডে আছে কিনা সেইটা দেখাটাই হয়তোবা ভালো হবে। ওভারঅল মার্কেট আপট্রেন্ড থাকলে তখন হয়তো আপনি বেনিফিটেড হতে পারেন, ছোট ছোট পুলব্যাক গুলাতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। নেক্সট স্লাইডে তারা ডিসক্লেমার দিচ্ছে, সো এই ডিসক্লেমারটা আপনারা অবশ্যই ভালো মতো পড়ে নেবেন। সো এই ডিসক্লেমারে তারা বলতেছে যে প্রত্যেকটা ডেটা আসলে প্রিপেয়ার করা হয়েছে পাবলিকলি অ্যাভেলেবেল ইনফরমেশন এর উপরে বেস করে, বা এই ডেটার উপরে বেস করে। সো এইখানে তারা বলতেছে যে রিসার্চটা এটার কমপ্লিটনেস বা অ্যাকুরেসি নিয়ে তারা কোনো গ্যারান্টি দিচ্ছে না, এটা জাস্ট আসলে ওপিনিয়ন তাদের বা এস্টিমেটস তাদের। সো এটা তারা আসলে রিসার্চের উপরে বেস করেই যেই অপিনিয়নটা এটা দিয়েছে। এছাড়াও আসলে এটা আপনারা জাস্ট পুরোটা পড়ে নেবেন। আর আমি নিজেও যদি বলি যে যে কোনো জাস্ট আপনি রিসার্চ দেখেই শুধুমাত্র ওই রিসার্চের উপরে বেস করে আপনার যে কোনো কিছু করা উচিত না, ওই রিসার্চটা আপনাকেও আগে বুঝতে হবে। সো ওই রিসার্চটা যদি আপনার কাছেও মেক সেন্স করে তবেই আপনার ইনভেস্ট করা উচিত। এক কথায় আসলে জেনে বুঝে আপনাকে ইনভেস্ট করা উচিত। তো কারো কথায় কারো রিসার্চ দেখে, সেটা হোক আমাদের বা ক্যাল সিকিউরিটিজ, যে যারই হোক, যে কারোই আসলে কোনো রিসার্চ দেখে, আরেকজনের রিসার্চ দেখে আপনার ইনভেস্ট করা উচিত না, আপনার নিজে জেনে বুঝে ইনভেস্ট করা উচিত। তো এইখানে আমরা লাস্ট আবারও ক্যাল বাংলাদেশকে একটা থ্যাংক ইউ দিতে চাই, এমন একটা খুবই ইনডেপথ একটা রিসার্চ করার জন্য, এবং সেই রিসার্চটা আমাদের জন্য পাবলিকলি অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য। এই ভিডিওটা কিন্তু ক্যালের, আমরা এই ভিডিওর সাথে কোনোভাবেই ক্যালের সাথে কোলাবোরেট করতেছি না, বাট স্টিল আমরা ক্যালকে একটা থ্যাংক ইউ দিতে চাই। এছাড়াও এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিও দেখছিলেন তাদেরকেও ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।